জি24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3টে 3 মিনিট 3 খবর, আর আমি শুভদীপ। যে খবর আপনাদের জানাবো, দিল্লি বিস্ফোরণের নয়া চরিত্র পারভেজ আনসারি। এই পারভেজ আনসারি কে জানাবো আপনাদের। আর 3টে 3 মিনিট 3 খবরে আমি আহেলি আপনাদের যে তথ্য দেব, দিল্লি বিস্ফোরণে যুক্ত কি মহিলা জঙ্গি, এনআইএ তদন্ত রিপোর্ট কি বলেছে, বিস্তারিত আমি জানাবো আপনাদের। সব্যসাচী, শুরুতেই যে খবরে চোখ রাখবো, দিল্লি বিস্ফোরণে আরো চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশ এটিএস এর নজরে টিম ডিকে ডিকোড করা হয়েছে এবং টিম ডিতে শাহিনের চিকিৎসক সঙ্গীরা রয়েছেন বলে জানা গিয়েছে এবং জেসকে পাঠানো বার্তায় টিম ডির উল্লেখ রয়েছে। কি এই টিম ডি, কি বিষয়ে, গোটা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, দেখো, উত্তরপ্রদেশের শাহিন শাহিদের নেতৃত্বে একটি ইউনিট তৈরি করা হয়, উইং তৈরি করা হয় এবং সেই উইংয়ে মূলত যারা ছিলেন তারা হলো এই শাহিনেরই সঙ্গী চিকিৎসকরা এবং তাদের নাম দেওয়া হয়েছিল টিম ডি। এক্ষেত্রে অনেকেই মনে করছে, অর্থাৎ এনআইএ মনে করছে যে ডি কথার অর্থ হলো ডক্টর, এই কারণেই টিম ডি নাম দেওয়া হয়েছে। এবং যে কথোপকথন হতো এই জঙ্গিদের মধ্যে তা কিন্তু সম্পূর্ণভাবে সাংকেতিক শব্দে হতো, অর্থাৎ কোড ওয়ার্ডে সেই কথোপকথন চালানো হতো। এমনকি জৈশ-এ মোহাম্মদের সঙ্গে যখন এই জঙ্গিরা তারা কথোপকথন চালাতো, সেখানেও কিন্তু এই সাংকেতিক শব্দগুলো দিয়ে চালানো হতো এবং জৈশ-এ মোহাম্মদের কাছে টিম ডি হিসেবেই কিন্তু রিপ্রেজেন্ট করতো এই শাহিন শাহিদ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি কি এই সাংকেতিক শব্দ, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে যারা এই জঙ্গি, যারা এই মডিউলের সঙ্গে যুক্ত, তাদেরকে বলা হতো স্পেশালিস্ট। তার সঙ্গে সঙ্গে যারা মূলত একেবারে এই জঙ্গি মডিউলের সঙ্গে সরাসরি যুক্ত, যারা অপারেশন করবেন, তাদেরকে বলা হতো হার্ট স্পেশালিস্ট। এরকমই কিন্তু বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দ রাখা হতো, যেই শব্দের মাধ্যমে মূলত এই জঙ্গিরা তারা নিজেদের মধ্যে কথোপকথন চালাতো। এমনকি শাহিনের যে চ্যাট বক্সটি উদ্ধার হয়েছে, সেই চ্যাট বক্সের মধ্যেও কিন্তু এই কোডওয়ার্ডের মাধ্যমেই নিজেদের মধ্যে কথাবার্তা বলতো, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কী কী কথোপকথন হতো, কী কী পরিকল্পনা ছিল, কাদের সঙ্গে এই জঙ্গিদের কানেকশন ছিল, এই সংক্রান্ত তথ্য এবং বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে শাহিন শাহিদকে যেরকম একদিকে জেরা করা হচ্ছে, তার সঙ্গীদেরকে জেরা করা হচ্ছে এবং তাদের এই ইউনিট বা উইং শুধুমাত্র উত্তরপ্রদেশে নয়, উত্তরপ্রদেশের বাইরেও কিন্তু বিভিন্ন রাজ্যে ছড়িয়েছিল, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারা কারা এই টিমের মধ্যে ছিল, তাদের নাম কি, তারা কোথায় থাকে, তাদের অবস্থান কি এই মুহূর্তে, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন এনআইএ তদন্তকারী আধিকারিকরা এবং ইউপি এটিএস, এমনটাই আমরা কিন্তু জানতে পারছি। অনেক ধন্যবাদ বিক্রম। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জৈশের একটা যোগ সামনে আসছে এবং এই ঘটনায় জৈশের মহিলা উইং অর্থাৎ জামাতুল মোমিনা তারা যুক্ত বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। শুধু তাই নয়, এই যে জৈশের একজন শীর্ষ কমান্ডার আফিরা বিবি, তার এই ঘটনার সঙ্গে একটা যোগ সামনে এসেছে। এই আফিরা বিবি সে সাদিয়া আজহারের মাধ্যমে জৈশের সঙ্গে যুক্ত হয়েছিল। সাদিয়া আজহার মাসুদ আজহারের বোন, যে সাদিয়া আজহারের উপর জামাতুল মোমিনাতের দায়িত্ব রয়েছে, অর্থাৎ জৈশ-ই মোহাম্মদের যে মহিলা উইং, সেই মহিলা উইং এর দায়িত্ব রয়েছে সাদিয়া আজহারের উপর। আর তার মাধ্যমেই আফিরা বিবিকে নিয়োগ করা হয়েছিল। সে জৈশের একজন শীর্ষ কমান্ডার, আর তার সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগ রয়েছে বলে এখনো পর্যন্ত এনআইএ তদন্ত মারফত উঠে এসেছে, এমনটাই সূত্রের খবর। दिल्ली ब्लास्ट और जम्मू कश्मीर का इंटरस्टेट टेरर मॉड्यूल जो बस्ट हुआ है, उसमें एक नया खुलासा सामने हुआ कि इसमें कहीं ना कहीं जो जैश मोहम्मद ने वुमेन ब्रिगेड तैयार की है, लेट अक्टूबर में इसकी अनाउंसमेंट की गई थी, जिसका नेतृत्व मौलाना मसूद अजहर की बहन सारा कर रही है। जब ऑपरेशन से दूर हुआ था तब उसका पति जो है उसमें मारा गया था और उसके बाद अब खुलासा ये हुआ है कि आफरा बीबी जो पुलवामा जहाँ पर हम हैं यहीं की रहने वाली है
और यहाँ 2019 में उसने लश्कर के एक टॉप कमांडर उमर फारूक से शादी की थी और तब NIA ने कहा था कि 2019 का जो विस्फोट हुआ था पुलवामा का, उसमें मास्टरमाइंड उमर फारूक ही था। अब जो खबर सामने आई है कि वो कहीं ना कहीं जो है जुड़ गई है वुमेन ब्रिगेड से जो जैस ने बनाई है, और उसकी पुष्टि इसलिए भी होती है कि डॉक्टर शाहीन की तार जो फरीदाबाद में पकड़ी गई, उसकी भी कहीं ना कहीं वुमेन ब्रिगेड से नाता है। वुमेन्स को रेडिकलाइज करना और उनको टेरर ग्रुप्स में शामिल करना, खासकर उनको जो मारे गए मिलिटेंट्स हैं, उनकी विधवाएं हैं या उनके जो घरों में महिलाएं हैं, उनको ल्योर करके उनको रेडिकलाइज करके टेरर में लाना, ये कार्य इनको सौंपा गया है। कैमरा पर्सन फाम हुजूर के साथ खालिद हुसैन, ज़ी मीडिया कश्मीर। আর দিল্লি বিস্ফোরণ এবার সামনে আসছে এক নয়া চরিত্র। নজরে শাহিন শাহিদের ভাই পারভেজ আনসারি। ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত এই পারভেজ আনসারি। আদিল আহমেদ গ্রেপ্তারের পর থেকেই পারভেজ বেপাত্তা বলে জানা যাচ্ছে। চাকরি থেকে ইস্তফা দিয়ে বেপাত্তা হয়ে গিয়েছে এই পারভেজ আনসারি। আপনারা জানেন শাহিন শাহিদ মহিলা চিকিৎসক জঙ্গি, এই শাহিন শাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছিল এই শাহিন শাহিদের কাছে এবং ফরিদাবাদ মডিউলে শাহিন শাহিদের যে ভূমিকা, গোটাটাই এই মুহূর্তে তদন্তকারীদের নজরে। আর এখানেই সামনে আসছে এই শাহিন শাহিদের ভাই পারভেজ আনসারির কথা। পারভেজ আনসারি এখন বেপাত্তা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে? এই পারভেজ আনসারির ভূমিকা ঠিক কোন জায়গায়, কি বলছেন তদন্তকারীরা? দেখো, পারভেজ আনসারি সেও এই মডিউলেরই একটা পার্ট, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। পারভেজ আনসারি কে? পারভেজ আনসারি সে কিন্তু এই শাহিন শাহিদের ভাই, এবং পারভেজ আনসারির যারা তাকে চেনেন, যারা তাকে দেখেছেন এবং যারা এখনও পর্যন্ত খোঁজ খবর নিয়েছেন, যতটুকু তদন্তে এগিয়েছে তাতে জানা যাচ্ছে পারভেজ আনসারি আর 5টা ছেলের মতোই সে কিন্তু সাধারণ ছেলে, এবং তার সাথে সাথে সে লেখাপড়া মেধাবী এবং চিকিৎসক হিসেবেও তার কিন্তু একেবারেই সে কিছুটা হলেও নাম করেছে। কিন্তু যখন থেকে তার দিদি অর্থাৎ এই শাহিন শহীদ তার মগজ ধোলাই শুরু করেছে, তার সঙ্গে আদিলের আলাপ করিয়ে দিয়েছে, তার সঙ্গে মোজাম্মেলের আলাপ করিয়ে দিয়েছে, তখন থেকেই কিন্তু এই পারভেজ আনসারি ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করেছে। কি সেই বদল? প্রথমে বদল তা হলো যে এই পারভেজ আনসারি সে কিন্তু দাড়ি রাখতো না, ক্লিন সেভ করতো এবং জিন্স টি শার্ট পরতো। পরবর্তীতে দেখা গেল যে ধীরে ধীরে সে দাড়ি রাখতে শুরু করলো, সে কুর্তা পাজামা পরতে শুরু করলো, তার আচার আচরণে বদল এলো। এবং আদিল যখনই গ্রেফতার হলো, আদিল গ্রেফতার হওয়ার পরই যখন দিল্লিতে পুলিশ হামলা অভিযান চালিয়ে পুলিশ যখন বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করে ফেললো, সঙ্গে সঙ্গে পারভেজ আনসারি ইস্তফা দিল, ইমেল করে এই তার মেডিকেল কলেজকে জানিয়ে সে ইস্তফা দিল এবং সঙ্গে সঙ্গে বেপাত্তা। এইখানেই কিন্তু যাবতীয় রহস্য গিয়ে আটকে যাচ্ছে এবং তদন্তকারী আধিকারিকরা এই জটগুলো খোলবার চেষ্টা করছে। তার কারণ তুমি যদি দেখো, এই ডক্টরস মডিউলে একের পর এক ডাক্তার তারা কিন্তু এই মডিউলের পার্ট, এই সমগ্র যে জঙ্গি চক্র, যারা কার্যত একেবারে ভারতকে নাড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় একেবারে রক্তের নদী বইয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছে, তারা এই হোয়াইট কলার প্রফেশনে রয়েছে। শুধু তাই নয়, তারা তাদের এই মডিউল চালিয়ে যাওয়ার। এবং সেক্ষেত্রে রাজীব, এই পারভেজ আনসারি কোথায় এখন, ওটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শুভেন্দু অধিকারীকে হুমকি ফোন, পাকিস্তান থেকে হুমকি ফোন তার কাছে এসেছে এমনটাই দাবি করা হয়েছে, এবং পাকিস্তান থেকে হুমকি ফোন আসে, এমনকি বাংলাদেশ থেকেও হুমকি ফোন আসে, এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি বক্তব্য সৌমেন এই গোটা বিষয়টা নিয়ে? দেখো, আজ বাগডোগরায় শুভেন্দু অধিকারীর একটি বৈঠক হয়েছে। সেই সময়তে যখন কলকাতা বিমানবন্দর থেকে তিনি যখন যাচ্ছিলেন, তিনি কিন্তু হঠাৎই অভিযোগ করলেন যে দিল্লিতে যে বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনার পরেই কিন্তু তার কাছে পাকিস্তান থেকে থ্রেট কল এসছে পরশুদিন। এবং এই ঘটনার পর কিন্তু তিনি আরো বলেন যে বেশ কয়েকবার বাংলাদেশ থেকেও কিন্তু থ্রেট কল আসেন, এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই প্রসঙ্গ নিয়ে কি তিনি কোথাও কোনো অভিযোগ জানিয়েছিলেন কিনা, তিনি জানান যেখানে যে বিষয়টি জানানো সেই বিষয়টি জানানো হয়েছে। এবং এই বিষয়
বিষয়তেই কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ, কারণ যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা, তার কাছে এই ধরনের হুমকি এবং পাকিস্তান থেকে তিনি যে অভিযোগ করছেন যে পাকিস্তান থেকে তার কাছে এই হুমকি ফোন এসছে এবং এই বিষয়টি কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। অনেক ধন্যবাদ সুমেন। এবং এইটা নিয়ে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনবো, এবং এটা নিয়ে আমরা তৃণমূল অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনবো। এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না, তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা, মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি, ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছিলাম বিধানসভায় বিক্ষোভ দেখানোর সময় এক লপ্তে প্রায় গোটা সদেরেক পাকিস্তানের পতাকা জোগাড় করে ফেলেছিলেন। এবার যিনি পাকিস্তানের পতাকা জোগাড় করতে পারেন, নিশ্চয়ই তার সাথেই কোনো না কোনো ভাবে পাকিস্তানের যোগাযোগ আছে, কারণ সাধারণ কোনো মানুষের কাছে তো পাকিস্তান থেকে হুমকি ফোন আসবে না। আমার ধারণা উনি ওই পাকিস্তানের পতাকাগুলো যে পাক এজেন্টের মারফত কিনেছিলেন, সেই পাক এজেন্ট বোধহয় পতাকার পেমেন্ট পায়নি। এত বড় নিকৃষ্ট রাজনীতিবিদ পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে আসেন। ও বুঝতে পেরেছে বিজেপিতে অবস্থা কোণঠাসা, এখন এই ধরনের সস্তার কথাবার্তা বলে সেন্টিমেন্ট, সহানুভূতি পুরনো রাজনীতিতে নেমেছে। পূর্ব বর্ধমানের মেমারির এবার একটি খবর আপনাদের সামনে তুলে ধরি, যেখানে সেই এলাকার বাসিন্দারা, বেশ কিছু বাসিন্দা, তারা অভিযোগ করছেন যে তাদের নাম নতুন ভোটার তালিকায় নেই। তারা 2002-এ ভোট দিয়েছেন, তাদের কাছে যে পুরনো তালিকা রয়েছে সেই তালিকায় তাদের নাম রয়েছে, কিন্তু কমিশনের তরফ থেকে যে নতুন 2002-এর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তাদের নামই নেই। ঠিক এই অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে। ইতিমধ্যেই ভোটার তালিকায় ত্রুটি আছে এই অভিযোগ নিয়ে বিডিওর কাছে দ্বারস্থ হয়েছেন সেই বাসিন্দারা, এবং দুটি ভোটার তালিকা ট্যালি করে দেখা যাচ্ছে যে প্রায় 21 জনের নাম এই নতুন ভোটার তালিকায় নেই। রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই বাসিন্দারা। তো 2002-এ ভোট দিয়েছি, নামই নাই। কোন গ্রামে ভোট দিয়েছিলেন? এই তো দুর্গডাঙ্গা, চাকতিপাড়া। সমস্যা এখন হচ্ছে 2002-এ যে লিস্টটা বার করেছে সেই লিস্টে আমার নাম নেই। 2002-এ বলছে তুই ভোট দিসনি। আপনি দিয়েছিলেন? আমি ভোট দিয়েছি। 2002-এর সংযোজন, সেই সংযোজনের লিস্টে তাদের নাম উঠেছে, এপিক নাম্বার শুদ্ধ আছে, কিন্তু বর্তমানে যে লিস্টে আছে সেই লিস্টে নাই, ওয়েবসাইটে সেই লিস্টটা নেই। আমি অভিযোগ জানিয়েছি, ভিডিওকে দিয়েছি। আমি নিজেই অভিযোগ করেছি। 20 জনকার নাম নেই? হ্যাঁ, 21 জনকার নাম নেই। মেমারির বাসিন্দারা যাদের নাম এই ভোটার তালিকায় নেই, তারা কি অভিযোগ করছেন, কি দাবি তাদের আপনাদের সামনে তুলে ধরলাম। আর স্বাভাবিকভাবেই এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক আকচি তুঙ্গে। কে কি বলছে শুনুন। এইভাবে এই সংযোজন তালিকা না থাকার ফলে তারা লিঙ্ক খুঁজে পাবে না, তাদের আত্মীয় স্বজনরা লিঙ্ক খুঁজে পাবে না, এবং এক একটা পার্ট থেকে 50, 60, 100 জনের নাম নির্বাচন কমিশন এইভাবে বাদ দেবে, দিয়ে বলবে এই লক্ষ লক্ষ অবৈধ ভোটার ছিল। এখানে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো জায়গায় নেই। নির্বাচন কমিশনের গাইডলাইন এবং সরকারি আধিকারিক যারা আছেন, যারা নির্বাচন কমিশন থেকে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে এসছেন, তাদেরকে একদম ক্লিয়ারলি নির্বাচন কমিশন এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে যাদের অফলাইনে হার্ড কপিতে নাম আছে, সরকারি পোর্টালে হয়তো কোনো রকমের কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য নাম ওঠেনি, সমস্ত নাম গ্রাহ্য। একটার পর একটা নির্বাচনে তারা ভোট দিয়েছেন। 2002-এর ভোটার তালিকায় তাদের নাম ছিল, এবং এখনো পর্যন্ত যে হার্ড কপি তাতে তাদের নাম রয়েছে। কিন্তু এবারের যে তালিকা এসেছে নির্বাচন কমিশন থেকে, যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে কিন্তু মেমারির দুর্গাডাঙ্গার 222 নম্বর বুথের 21 জন ভোটারের নাম নেই। এ নিয়ে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এটাকে সরাসরি বিজেপির একটা রাজনৈতিক ষড়যন্ত্র এই অভিযোগ তুললেও বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কিন্তু রাজনীতির লড়াই চললেও 21 জন ভোটার, তাদের ভবিষ্যৎ কি তার এখনও ফয়সালা হয়নি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী, মেমারি, বর্ধমান।
দিব্যি বেঁচে রয়েছেন কিন্তু ভোটার তালিকায় মৃত। ভোটার তালিকায় মৃত থাকায় পেলেন না এসআইআর ফর্ম। চরম দুশ্চিন্তায় 52 বছরের পরিযায়ী শ্রমিক আলী হোসেন। মালদার রতুয়ার ঘটনা, আর এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কোনো ব্যাখ্যা কি মিলছে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফ থেকে? একজন জীবন্ত মানুষ তিনি কি করে মৃত হয়ে গেলেন? শুরুতে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বা নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছেন তার তরফ থেকে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা সংশ্লিষ্ট এলাকার যিনি ভিডিও রয়েছেন তার কাছে দেখলাম যে এই ঘটনা কেন ঘটলো। তিনি সেটা স্পষ্টভাবে জানিয়েছেন যে কি কারণে এই নাম বাতিল হলো বা এই জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হলো তার কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। মূলত এসআইআর আবহাওয়ার মধ্যে তিনি যেটা জানিয়েছেন ফর্ম নাম্বার 6 যেটা রয়েছে সেই ফর্ম ফিল আপ করে পুনরায় তাকে নথিভুক্ত করতে হবে এমনটাই তিনি জানিয়েছেন। কিন্তু সেই দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ার মধ্যে যে অবস্থা এই হাসান আলী পরিযায়ী তিনি রীতিমতো আতঙ্কিত পুরো ঘটনায় ঘিরে তিনি আশঙ্কিত হয়ে রয়েছেন এবং তার অনুমান হচ্ছেন যে এই আসন্ন বিধানসভা যে রয়েছে সেই বিধানসভায় তিনি ভোট দিতে পারবেন না এবং তার নাম নথিভুক্ত হবে না। ফলে তিনি এই রাজ্যে যেমন থাকতে পারবেন না, সে তো এই ভারতবর্ষ তিনি নাগরিক নয় যেমনটা এটা মনে হয়েছে এবং তিনি পুরো বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন। শুভদীপ। রণজয়, তোমাকে ধন্যবাদ। পরিযায়ী শ্রমিক আলী হোসেন তিনি জীবিত কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। কি বলছেন তিনি আপনাদের শোনাবো। আলী হোসেন, বাবার নাম শীষ মোহাম্মদ, গ্রাম ভগবানপুর। তিনি 1996 সাল থেকে ভোট দিয়ে আসছে। লাস্ট তিনি ভোট দিয়েছে 2013 গ্রাম পঞ্চায়েত ভোট। তারপরে তার ভোটারটা নাকি শুনছি ডি ভোটার হয়েছে, মানে ডিলেট করে দিয়েছে মৃত্যু বলে। কিন্তু তিনি সশরীরে বেঁচে আছেন, পরিবারের সাথে আছেন, এমনকি তিনি রেলের কাজ করেন। চাইছি এখন প্রশাসনের কাছে যে আমার ভোটটা যাতে তাড়াতাড়ি হয়, যা ডকুমেন্টস চাইবে আমি দিব, আমার অসুবিধা তো নেই। আমি ভিডিও তারপরে ডিস্ট্রিক্ট এর লেভেলের থেকে আমার যাতে ভোটটা আসে, আমার যাতে হয়, সেই জিনিসটাই আমি রিকোয়েস্ট করছি। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ভোটার তালিকা যেন স্বচ্ছ থাকে, মূলত সেদিকেই কড়া দৃষ্টি নির্বাচন কমিশনের। আগামী সপ্তাহে রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর এর কাজ চলছে একেবারে পুরোদমে, তার মধ্যেই রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আরও একবার জানাবো আপনাদের, আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর এর কাজ ঠিক কতটা চলছে, কিভাবে চলছে খতিয়ে দেখবেন একাধিক জেলায়। ভোটার তালিকা যেন স্বচ্ছ থাকে, মূলত সেদিকেই কড়া দৃষ্টি কমিশনের প্রতিনিধিদের। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আগামী সপ্তাহে আসছেন কমিশনের প্রতিনিধিরা, ঠিক কি খবর রয়েছে? তবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে যে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আবারও আসতে চলেছে পশ্চিমবঙ্গে এবং এবারে তাদের কিন্তু মূল ফোকাস হবে দক্ষিণবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। আমরা জানি ইতিমধ্যেই চলতি মাসেই কিন্তু তারা এসেছিলেন উত্তরবঙ্গে, 4টি জেলার আধিকারিকদের সাথে তারা বৈঠক করেছেন, ঘুরে বিভিন্ন জায়গা দেখেছেন, কিভাবে বিএলওরা ফর্ম বিলি করছেন সেটা দেখেছেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তারা একইভাবে কিন্তু সমস্ত বিষয়টা মনিটর করবেন, এসআইআর কাজে কেমন অগ্রগতি সেই পুরো বিষয়টাই দেখবেন এবং আগামী সপ্তাহে কিন্তু তারা আসতে চলেছেন এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এবং ডেপুটি ইলেকশন কমিশনার তিনি উত্তরবঙ্গে যেমন এসেছিলেন, দক্ষিণবঙ্গে কিন্তু তার আসার প্রবল সম্ভাবনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।